ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মালয়েশিয়া প্রবাসী সাগর দেওয়ান ভাই, যিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে থাকেন। ওনার দেশের বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচরে। উনি মালয়েশিয়াতে কর্মরত থাকার কারণে অসংখ্য ভিনদেশী ব্যক্তিদের সাথে ওনার পরিচয়, পাকিস্তানি, ইন্ডিয়ান, ইন্দোনেশিয়ান, এরকম আরো অনেকে। এমনই একজন আশিক ভাই, যার বাড়ি পাকিস্তানের করাচি থেকে 300 কিলোমিটার দূরে একটি গ্রামে। আশিক ভাইয়ের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা, যেটি সাগর দেওয়ান ভাইকে শেয়ার করেছিলেন, এবং সাগর দেওয়ান ভাই এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময়কাল ছিল 2006 সাল। আশিক ভাইয়ের এক বন্ধু ছিল, তার নাম হচ্ছে আনোয়ার। এনারা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে, একই গ্রামে বাড়ি। 2006 সালে এমন একটি ঘটনা ঘটে যেটা আশিক ভাইয়ের জীবনে একটি আমূল পরিবর্তন এনে দেয়। 2006 সালের কোনো এক বিকেলে আশিক ভাই আনোয়ার ভাইয়ের বাসায় যান। দুজন গল্প করছিলেন। গল্পের এক পর্যায়ে হঠাৎ করে আনোয়ার ভাইয়ের বাবা উনি আনোয়ার ভাইকে বলেন, জানোয়ার, আজকে তো আমার একটু অসুস্থ লাগছে, কিন্তু একটা জিনিস আমার আনতে যাওয়ার কথা ছিল পাশের গ্রামে, কিন্তু আমি আনতে যেতে পারছি না, কিন্তু জিনিসটা জরুরি ছিল। এখন আনোয়ার ভাই জিজ্ঞেস করে যে তাহলে আমি আনতে যাই। আনোয়ার ভাইয়ের বাবা বলে যে না, ওটা তোমার আনার দরকার নাই, আমি সুস্থ হয়ে যাব, তুমি আমাকে মনে করাই দিও পরে। তো আনোয়ার ভাই বলে যে না, আশিক আমার সাথে আছে, আমরা দুজন হাঁটতে হাঁটতে চলে যাই। তো আনোয়ার ভাই বাবা শুরুর দিকে না করে, কিন্তু পরে দেখলো যে না, যেহেতু আশিক ভাই আনোয়ার ভাই সাথে আছে, যেতে পারে তারা। এখানে একটু বলে রাখা ভালো যে আনোয়ার ভাইয়ের বাবা উনি একজন গ্রামের কবিরাজ ছিলেন, টুকটাক চিকিৎসা করতেন এবং প্যারানর্মাল বিষয়েরও কিছু ট্রিটমেন্ট উনি করতেন। গ্রামে মোটামুটি তার বেশ নাম ডাক ছিল। যাওয়ার সময় আনোয়ার ভাইয়ের বাবা আনোয়ার ভাইকে একটা বিষয় বলে দেন, সেটি হচ্ছে যে তোমাকে যে জিনিসটা দেয়া হবে, এই জিনিসটা দেওয়ার পরে যিনি দেবেন তিনি যে ধরনের ইনস্ট্রাকশন তোমাদেরকে দেবেন তার কোনো ব্যত্যয় যেন না ঘটে। তো আনোয়ার ভাই বলেন যে ঠিক আছে, কোনো ব্যত্যয় ঘটবে না। তারপর তারা পাশের গ্রামের দিকে যাত্রা শুরু করেন। আসলে যার কাছে যাচ্ছিলেন তিনিও একজন কবিরাজ ছিলেন। এই দুইজন, আনোয়ার ভাইয়ের বাবা এবং ওই কবিরাজ, দুইজন বন্ধু ছিলেন। এদিকে আনোয়ার ভাই এবং আশিক ভাই তারা যাত্রা শুরু করে। এখানে বলে রাখা ভালো যে দুই গ্রামের মধ্যবর্তী দূরত্ব ছিল 2 কিলোমিটার, এবং প্রতিমধ্যে একটি ছোট্ট নদী পড়ে, যে নদীটি পার হতে 10 মিনিটের মতো লাগে নৌকায় পার হতে। সেখানে ইঞ্জিন চালিত নৌকা ছিল না, মানে খেয়া নৌকা আর কি, যেটা আপনার বৈঠা দিয়ে মানে আপনাকে নদী পার হতে হবে। তো ওনারা চিন্তা করেন যে মাগরিবের নামাজটা আমরা ওই জায়গায় গিয়ে পড়বো, ওই কবিরাজের বাড়ির ওখানে গিয়ে পড়বো। তো এই জন্য ওনারা তাড়াতাড়ি পা চালানো শুরু করেন। পা চালাতে যখন নদীর কাছে চলে আসেন, নদীতে অসংখ্য নৌকা ছিল, একটি নৌকায় ওনারা পার হয়ে যান। পার হয়ে মাগরিবের আজানের আগেই ওনারা ওই কবিরাজের বাড়িতে পৌঁছে যান, এবং কবিরাজ বাড়িতেই ছিল। মাগরিবের নামাজের পর কবিরাজের সাথে কথা হয়। কবিরাজ বলেন যে তোমার বাবা আসলেন না? তখন আনোয়ার ভাই বলেন যে বাবা তো একটু অসুস্থ, এই জন্য আসেন না, আমাকে পাঠিয়েছেন। তখন কবিরাজের কপালে একটি চিন্তার ভাঁজ পড়ে। বলেন যে তোমার বাবা তোমাদেরকে পাঠালেন, কিন্তু এটা কি ঠিক হলো? তোমাদেরকে এই জিনিসটা দেয়া ঠিক হবে কিনা আমি ভাবছি। তখন আনোয়ার ভাই বললো যে কোনো সমস্যা নাই, আমার সাথে আমার বন্ধু আছে, আমি তো একা না, আমরা দুজন আছি, আপনি নির্দ্বিধায় আমাদেরকে দিয়ে দিতে পারেন। তখন আনোয়ার ভাইয়ের সাথে থাকা মোবাইলে তিনি আনোয়ার ভাইয়ের বাবার সাথে ফোনে কথা বলেন। তার বাবা বলেন যে ওদেরকে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। ওনাদের কাছে আনোয়ার ভাই এবং আশিক ভাই দুজনের কাছে বাটনওয়ালা ফোন ছিল। তখন কিন্তু স্মার্টফোন এতটা আসেনি, 2006 সালের দিকে এতটা মানে স্মার্টফোনের প্রচলন হয়নি। ওনার কাছে বাটনওয়ালা ফোন ছিল এবং ফোন ফুল চার্জ ছিল। ফুল চার্জ দিয়ে ওনারা নিয়ে গেছেন, যেহেতু পথে যাবে আবার ফিরবে, মোবাইলে চার্জ এই জন্য ভালো করে দিয়ে নিয়ে গিয়েছিলেন। কবিরাজ বলেন
তোমরা ঈশান নামাজ পর্যন্ত ওয়েট করো, ঈশান নামাজের পরে আমরা একসাথে খাওয়া দাওয়া করে তারপরে ওই জিনিসটা তোমাদেরকে দিব, তোমরা তখন চলে যাও। বলে আচ্ছা ঠিক আছে। তখন ঈশান নামাজ পর্যন্ত গল্প গুজব করে কাটিয়ে দেয় আনোয়ার ভাই এবং আশিক ভাই। ঈশান নামাজের পরে তারা ঈশান নামাজ একসাথে আদায় করে এবং আদায় করার পর কবিরাজ তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়ার পরে একটি ছোট্ট পুটলি আনোয়ার ভাইয়ের হাতে দেন এবং হাতে দিয়ে বলেন, আনোয়ার এই জিনিসটা দিচ্ছি, কখনোই কৌতূহল হয়ে এই জিনিসটা খুলে দেখো না, যাই হোক না কেন এই জিনিসটার সাথে যাই ঘটুক না কেন কখনো কৌতূহল হয়ে খুলে দেখো না। আর রাস্তায় যাই ঘটুক না কেন বাসায় চলে যাওয়ার চেষ্টা করো। এই জিনিসটা কারো কথা শুনে কাউকে দিয়ে দিও না, তাহলে আরো বিপদ হবে। তো কবিরাজকে সালাম জানিয়ে আনোয়ার ভাই এবং আশিক ভাই তারা বাড়ির পথে যাত্রা শুরু করেন। কিছুদিন আসার পরেই সেই ছোট্ট নদীটি পড়ে, কিন্তু রাত একটু বেশি হয়ে যাওয়ার কারণে নদীতে কোনো নৌকা ছিল না। তখন তারা চিন্তা করে যে নৌকা এখন কোথায় পাই, কিভাবে পার হব। হঠাৎ করে যে জায়গায় নৌকা ছিল না সেই জায়গায় একটি নৌকা তারা দেখে। ওরা দুজন অবাক হন, কি ব্যাপার, এই নৌকা কোথা থেকে এলো, একটু আগেও তো এখানে নৌকা ছিল না। তারা আরো একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেন, নৌকার মাঝি নৌকার ঠিক মাথার দিকে বসে আছে, মানে পেছন দিকে, যেদিকে ঘাট সেদিকে না, মাথার দিকে বসে আছে, পিঠটা পেছনের দিকে, তার মানে তার চেহারা দেখা যাচ্ছে না। নৌকার কাছে গিয়ে আশিক ভাই এবং আনোয়ার ভাই বলে যে ভাই যাবেন? তখন উনি বলেন যে উঠে পড়েন। তারা দুজনই উঠে পড়ে। উঠে পড়ার সাথে সাথে নৌকায় একটা ঝাঁকুনি লাগে, মনে হয় সামনে থেকে কিছু একটা ধাক্কা লেগেছে। নৌকার মাঝি বলে আপনারা দুজন নামেন। ওনারা দুইজন তো খুবই অবাক হন যে কি ব্যাপার, উঠে সময় পেলাম না, আমাদেরকে নামতে বলছে কেন। তখন এই নামতে বলার কারণটা যখন মাঝির কাছে জিজ্ঞেস করে, তো মাঝি ওই পিঠ পেছনের দিকে, চেহারা দেখায় না, বলে যে আপনাদের কি চোখ নাই, দেখেন না যে নৌকা নদী পার হয়ে গেছে। তখন ওই দুইজন ভালো করে তাকিয়ে দেখে, আসলে সত্যিই তো, আমরা তো নদী পার হয়ে গেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব, মাত্র কয়েক মুহূর্তে কিভাবে আমরা নদী পার হলাম। এটা ওনাদের কাছে বিশ্বাসই হচ্ছিল না। ওনারা পেছন দিকে তাকিয়ে দেখে আসলেই পেছনের দিকে যে ঘাটটা ওনারা রেখে এসেছে সেই ঘাটটা ওনাদের পরিচিত, ঠিক ঘাটের সেই যে গাছ আছে, ঘাটের একটু দূরে যে বাড়ি আছে সেই বাড়িতে মিটমিট করে আলো জ্বলছে, আসলেই তো ওনার নদী পার হয়ে গেছে। ওনাদের কাছে খুব অবাক লাগে। অবাক লাগার পর ওনারা মাঝিকে বলেন যে আপনার পারিশ্রমিকটা নেন, কিন্তু মাঝি কোনো পারিশ্রমিক নেয় না। একটি গামছার মতো কিছু দিয়ে মাঝির মুখটা ঢাকা ছিল, এই জন্য মাঝির মুখটাও তারা দেখতে পায়নি। মাঝি কোনো টাকা নেয় না, বরঞ্চ মাঝি এই দুইজনের সাথে খারাপ ব্যবহার করে। মাঝির প্রতি অত্যন্ত বিরক্ত হয় আনোয়ার ভাই আশিক ভাই দুইজনই। তারা ওখান থেকে হাঁটা শুরু করে গ্রামের দিকে। কিছু দূর আসার পরে হঠাৎ করে সাদা আলখেল্লা পরা একজন বৃদ্ধ লোকের সাথে আনোয়ার ভাই এবং আশিক ভাই দেখা হয়। বৃদ্ধ লোক নিজেই সালাম দেন, সালাম দিয়ে বলেন তোমরা কোথায় যাচ্ছ? তখন আনোয়ার ভাই বলে যে আমার বাড়ি তো পাশের গ্রামেই, আমি সেখানে যাচ্ছি। বলে তোমার হাতে ওটা কি? আনোয়ার ভাই বলে যে এটা আমার বাবার কাছে দিতে হবে, আমি জানি না এর মধ্যে কি আছে। বলে তোমার তো জানা উচিত ছিল এর মধ্যে কি আছে। তো আনোয়ার ভাই ওনার কথা একটু বিরক্ত হয় যে চিনি না জানি না, হঠাৎ করে এই ধরনের কথা বলে। উনি বলে যে আমার এটা জানার কোনো প্রয়োজন নাই, আমার আগ্রহও নাই, এটা আমি আমার বাবার কাছে দিয়ে দিব। তখন ওই মুরব্বী বলে এটা তোমরা নিয়ে যেও না, এটা নদীতে ফেলে দাও। তো ওনার এই কথা শুনে আনোয়ার ভাই খুব বিরক্ত হয়, বলে চিনি না জানি না, হঠাৎ করে সেই ধরনের কথা জিজ্ঞেস করছে, আবার বলে এটা নদীতে ফেলে দাও। উনি সাফ সাফ উত্তর দিয়ে দেন যে এটা নদীতে ফেলবো না, আপনার কথায় কেন ফেলবো, এটা আমি আমার বাবার কাছে দিয়ে দিব। এই কথা বলে ওনারা আবার হাঁটা শুরু করে। পেছন থেকে ওই মুরব্বী বারবার বলছে এটা নিয়ে যেও না, তোমাদের কিন্তু সামনে বিপদ হবে। আনোয়ার ভাই এই কথায় কোনো ভ্রুক্ষেপই করে না, কিন্তু আশিক ভাই উনি আনোয়ার ভাইকে বলছে জানোয়ার আসলে কি জিনিসটা নিয়ে যাওয়া ঠিক হচ্ছে, কোনো বিপদ তো হতেও পারে। তা আনোয়ার ভাই বলে যে ধুর এসব কথায় কোনো পাত্তা দিস না, চল। তো ওনারা হাঁটা শুরু করে। ওনারা যখন হাঁটছিলেন ওনাদের সাথে থাকা যেই মোবাইল ফোন ছিল সেই মোবাইল ফোনে থাকা টর্চ লাইট জ্বালিয়ে ওনারা হাঁটছিলেন। হঠাৎ দুজনের ফোন একই সাথে বন্ধ হয়ে যায়।
এবং ওনারা অনেক চেষ্টা করেন, কোনোভাবে ওনারা ফোনটা অন করতে পারছিলেন না। এদিকে অন্ধকার, মোটামুটি চাঁদের আলো, হালকা হালকা চাঁদের আলো ছিল। এই হালকা চাঁদের আলোতে যতটুকু পথ দেখা যায় ওনারা হাঁটা শুরু করেন। বেশ খানিকক্ষণ হাঁটার পরে হঠাৎ করে ওনারা উপলব্ধি করেন যে ওনারা পথ ভুল করে একটি শ্মশানের এরিয়ায় ঢুকে পড়েছেন। ওনারা চিন্তা করেন যে কি ব্যাপার, পথ ভুল করে এভাবে শ্মশানের এরিয়ায় ঢুকে পড়লাম, এত বড় ভুল কিভাবে হলো? কারণ আমরা যেখান থেকে হাঁটা শুরু করেছি সেখান থেকে হিন্দু সম্প্রদায়ের এরিয়াটা বেশ দূরে, এবং সেই এরিয়া থেকেও আবার শ্মশান আরো দূরে। আমরা এত দ্রুত কিভাবে শ্মশান এরিয়ায় চলে আসলাম? কেনই বা মোবাইল ফোন চার্জ থাকার পরেও বন্ধ হয়ে গেল? দুজনেরটা একসাথে কেন সেটা অন হচ্ছে না? ওনারা বুঝতে পারেন যে ওনাদের সাথে কোনো ঘটনা ঘটছে, কারণ নদী থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত বেশ কিছু ঘটনা ঘটেছে। ওনারা শ্মশান থেকে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পরেও ওনারা ওই শ্মশান এরিয়া থেকে বের হতে পারছিলেন না। হঠাৎ করে সেই মুরব্বিটা আবার ওনাদের সামনে চলে আসে, এসে বলে, আনোয়ার, তোমাদেরকে বারবার বলেছিলাম তোমরা এই জিনিসটা রেখে যাও, আমার কথা শুনলে না। আনোয়ার ভাই তখন ফিল করেন ওনার হাতে থাকা জিনিসটা আগের থেকে বেশ ভারী হয়ে গেছে, এবং মনে হচ্ছে ওর ভেতর থেকে কোনো জিনিস নড়াচড়া করছে। মনে হচ্ছে ওখানে কোনো প্রাণী, জীবন্ত প্রাণী আছে এটার মধ্যে, নড়াচড়া করছে। কিন্তু এতক্ষণ তো এরকম মনে হয় নাই, এখন কেন মনে হচ্ছে? আনোয়ার ভাই ভয় পান, কিন্তু উনি ওনার সংকল্পে দৃঢ় থাকেন। উনি বলেন, আমি এটা আমার বাবার কাছে অবশ্যই পৌঁছে দেবো, আপনার কথায় এটা আমি কোনোভাবেই কোথাও রেখে যাব না। আশিক ভাই তখন মারাত্মক ভয় পান। আশিক ভাই বারবার আনোয়ারকে বলেন, জানোয়ার, এটা রেখে দে, রেখে দে, এত বড় ঝামেলা করার দরকার নাই, রেখে দে, এটা ওনাকে দিয়ে দে। তখন আনোয়ার ভাই বলেন, না, আমি এটা দেবই না। আনোয়ার ভাই খুবই একগুঁয়ে আচরণ করেন, যেটা উনি কোনোভাবেই দেবেন না। যখন উনি ফাইনালি ওই জুব্বা পরা, আলখেল্লা পরা ওই মুরব্বীকে বলেন যে কোনোভাবে দেবেন না, হঠাৎ করে আনোয়ার ভাই এবং আশিক ভাই দুইজনই উপলব্ধি করতে পারেন যে ওনাদের পা মনে হচ্ছে মাটিতে আটকে গেছে, কিছুতেই ওনারা পা সরাতে পারছেন না, মনে হচ্ছে পা অবশ হয়ে গেছে। আশিক ভাই তখনও আনোয়ার ভাইকে বলছেন, আনোয়ার, এটা রেখে দে। তখন আনোয়ার ভাই, ওনার মনে হয়েছে যে আসলে আমরা বড় বিপদে পড়ে গেছি, এটা নিয়ে হয়তো বা যাওয়াটা আর পসিবল হবে না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওনার হাতে থাকা ওই জিনিসটা উনি আর রাখতে পারছিলেন না। মনে হচ্ছে যে ওটা হাতের সাথে লেগে গেছে, উনি কিছুতেই মাটিতে সেটা রাখতে পারছিলেন না, ওনার ছুটাতে পারছিলেন না। এবং আরো অদ্ভুত ব্যাপার এবং ভয়ানক ব্যাপার হলো, আনোয়ার ভাই আশিক ভাইকে বলে, আশিক, আমি মনে হয় মাটির নিচে ঢুকে যাচ্ছি, আমি মনে হয় মাটির নিচে ঢুকে যাচ্ছি, কে যেন আমাকে মাটির নিচ থেকে টানছে। আশিক ভাই তাকে হাত ধরে অনেক চেষ্টা করেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। আশিক ভাইয়ের সামনে আনোয়ার ভাইকে মাটির নিচে নিয়ে যাওয়া হয়। এরপরে আশিক ভাইয়ের আর কিছু মনে নাই। আশিক ভাই সকালে যখন জ্ঞান ফেরে তখন দেখে ওই পুটলিটা আশিক ভাইয়ের হাতে। সকাল হয়ে গেছে, আনোয়ার ভাইকে ডাকাডাকি করে, কোথাও খুঁজে পাওয়া যায় না। পুটলিটি নিয়ে দ্রুত আনোয়ার ভাইয়ের বাড়িতে ফিরে যান। যাওয়ার পরে আনোয়ার ভাইয়ের বাবাকে যখন এই বিষয়টা বলতে যাবেন, তার আগেই দেখেন আনোয়ার ভাইয়ের বাবা বেশ উদ্বিগ্ন। তখন আনোয়ার ভাইয়ের বাবা বলেন যে, তোমাদের ফিরতে দেরি হচ্ছে দেখে আমি তোমাদেরকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। কি হয়েছে বলো তো? আশিক ভাই সব ঘটনা খুলে বলেন। ঘটনা খুলে বলার সাথে সাথে আনোয়ার ভাইয়ের বাবা কান্নায় ভেঙে পড়েন, বলে, আমার আশিক আর নাই, আশিককে ওরা মেরে ফেলেছে। তুমি বেঁচে গেছো শুধু একমাত্র কারণ, সেটা হলো তুমি বলেছিলে যে এই পুটলিটা নিয়ে যাওয়ার দরকার নেই, এই কারণেই ওরা তোমার কোনো ক্ষতি করেনি। আশিক ভাই জিজ্ঞেস করে আনোয়ার ভাইয়ের বাবাকে, আসলে এই পুটলির মধ্যে কি আছে যার কারণে এত ঘটনা? তখন আশিক ভাই
কাছে আনোয়ার ভাইয়ের বাবা বলেন, তোমরা প্রতিমধ্যে যে মুরব্বীর সাথে মানে সাক্ষাৎ করেছিলে বা তার সাথে দেখা হয়েছিল, এই পুটলির মধ্যে ওই মুরব্বীর একটি কাটা আঙ্গুল, যে আঙ্গুলের সাথে একটি আংটি রয়েছে, তার মাথার চুল এবং দাড়ির অংশ বিশেষ রয়েছে। তখন আনোয়ার ভাইয়ের বাবা বলেন, এটি ছিল একটি জিন, এবং জিনের এই জিনিসটাই ছিল, এই জিনিসগুলোই ছিল হচ্ছে পুটলির ভিতরে। তো আনোয়ারের উচিত ছিল এত বিপদ দেখে শুরুতেই এই জিনিসগুলো দিয়ে দেয়া, তাহলে হয়তো বসে বেঁচে যেত। আনোয়ার ভুল করেছে। আশিক ভাই প্রিয় বন্ধুকে হারিয়ে অত্যন্ত শোকাতুর হয়ে পড়েন এবং এখনো পর্যন্ত বন্ধুর হারানোর এই বিয়োগ বেদনা উনি বয়ে বেড়াচ্ছেন। এই ঘটনাটি সাগর দেওয়ান ভাইয়ের কাছে আশিক ভাই শেয়ার করেছিলেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।